নমস্কার। শ্রুতি গল্পের চ্যানেলে আমি দেবাশিস পাঠ করে আপনাদের শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস দৃষ্টিপ্রদীপ। শুনুন দ্বিতীয় পর্ব। ৩ বছর এখনো হয়নি আমরা এই গাঁয়ে এসেছি। তার আগে ছিলাম কার্শিয়াংয়ের কাছে একটা চা বাগানে। বাবা সেখানে চাকরি করতেন। সেখানেই আমিও সীতা জন্মেছি, সেখানেই আমরা বড় হয়েছি। এখানে আসবার আগে এত বড় সমতল ভূমি কখনো দেখিনি। আমরা জানতাম চা ঝোপ, ওক আর পাইনের বন, ধুরা গাছের বন, পাহাড়ি ডালিয়ার বন, ঝর্ণা, কনকনে শীত, দূরে বরফে ঢাকা বড় বড় পাহাড় পর্বতের চূড়া, মেঘ, কুয়াশা, বৃষ্টি। এখানে প্রায়ই মাঝে মাঝে চা বাগানের কথা, আমাদের নেপালি চাকর থাপার কথা, উমপ্লাঙের ডাকরানার খড়গ সিং যে আমাদের বাংলোতে মাঝে মাঝে ভাত খেতে আসতো তার কথা, মিস নটনের কথা, পচাং বাগানের মাসিমার কথা, আমাদের বাগানের নিচের সেই অদ্ভুত রাস্তাটার কথা মনে হয়। সেসব দিনই আমাদের সুখে কেটেছে। দুঃখে শুরু হয়েছে যেদিন বাংলাদেশে পা দিয়েছি। এই জন্যে এই ৩ বছরেও বাংলাদেশকে ভালো লাগলো না। মন ছুটে যায় আবার সেই সব জায়গায়, চা বাগানে, শ্যাওলা ঝোলা বড় বড় ওকের বনে, উমপ্লাঙের মিশন হাউসের মাঠে, যেখানে আমি, সীতা, দাদা কতদিন সকালে ফুল তুলতে যেতাম, বড়দিনের সময় ছবির কার্ড আনতে যেতাম। কেমন মিষ্টি কথা বলতো, ভালোবাসতো মিস নটন। ভাবতে বসলে এক একটা দিনের কথা এমন চমৎকার মনে আসে। শীতের সকাল, বাড়ির বার হয়েই দেখি চারিধারে বনে জঙ্গলে পাহাড়ের ঢালুর গায়ে পাইন গাছের ফাঁকে বেশ রোদ। আমি উঠতাম খুব সকালে, সীতা ও দাদা তখন লেপের তলায়। চা না পেলে এই হাড় কাঁপানো শীতে উঠতে কেউ রাজি নয়। শীতও পড়েছে দস্তুর মতো। আমাদের বাগানের দক্ষিণে কিছু দূরে যে বড় চা বাগানটা নতুন হয়েছে, যার বাংলোগুলোর লালটালির ঢালু ছাদ আমাদের এখান থেকে দেখা যায় পাইন গাছের ফাঁকে, আজ তাদের লোকজনেরা চায়ের চারা গাছ খড়ের পালুটি দিয়ে ঢেকে দিচ্ছে, বোধ হয় বরফ পড়বার ভয়ে। আকাশ পরিষ্কার, সুনীল, কোনো দিকে এতটুকু কুয়াশা নেই, বরফ পড়বার দিন বটে। একটু পরে সীতা উঠল, সে রোগা ফর্সা ছিপছিপে। সেও দাদা খুব ফর্সা, তবে অত ছিপছিপে আর কেউ নয়। সীতা বললে, থাপা কোথায় গেল দাদা? আজ ও সোনাদা যাবে, বাজার থেকে একটা জিনিস আনতে দেব। আমি বললাম, কী জিনিস রে? সীতা দুষ্টুমির হাসি হেসে বললে, বলবো কেন, তোমরা যে কত জিনিস আনাও, আমায় বলো। একটু পরে থাপা এলো। সে সপ্তাহে 2 দিন সোনাদা বাজারে যায় তরকারি আর মাংস আনতে। সীতা চুপি চুপি তাকে কি আনতে বলে দিলে। আড়ালে থাপাকে জিজ্ঞেস করে জানলাম, জিনিসটা এক পাতা সেপ টিফিন, এরই জন্যে এত। একটু বেলায় বরফ পড়তে শুরু হলো। দেখতে দেখতে বাড়ির ছাদ, গাছপালার মাথা, পথঘাট যেন নরম থোকা থোকা পেঁজা কাপাস তুলোতে ঢেকে গেল। এই সময়টা ভারী ভালো লাগে। আগুনের আংটাতে গনগনে আগুন, হাড় কাঁপানো শীতের মধ্যে আগুনের চারিধারে বসে আমি, দাদা ও সীতা লুডো খেলতে শুরু করে দিলাম। এই সময় বাবা এলেন আপিস থেকে। ম্যানেজারের কুটির পাশেই আপিস ঘর। আমাদের বাংলো থেকে প্রায় মাইলখানেক কি তার একটু বেশি। বাবা বেলা 11টার সময় ফিরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেন। 3টের পর বেরোন।
ওদিকে রাত 8টা-9টায় আসেন। বাবা আমাদের সকলকে নিয়ে খেতে ভালোবাসতেন। সীতাকে ডেকে বললেন, খোকি, থাপাকে বলে দে নাইবার জন্য জল গরম করতে, আর তোরা সব আজ আমার সঙ্গে খাবি। নিতুকে বলিস, নইলে সে আগেই খেয়ে নেবে। মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। সীতা গিয়ে বললে, মা, দাদাকে আগে ভাত দিও না, আমরা সবাই বাবার সঙ্গে খাবো। সীতার কথা শেষ না হতে দাদা গিয়ে রান্নাঘরে হাজির। দাদা খিদে মোটে সহ্য করতে পারে না, তাই আমাদের সকলের আগে মা তাকে খেতে দিতেন। এদিকে আমাদের ভাই বোনের মধ্যে বাবা সকলের চেয়ে ভালোবাসতেন দাদাকে ও সীতাকে। দাদাকে খাবার সময় কাছে বসে না খেতে দেখলে তিনি কেমন একটু নিরাশ হতেন, যেন অনেকক্ষণ ধরে যেটা চাইছিলেন সেটা হলো না। সীতা বললে, দাদা তুমি খেও না, বাবা আজ সকলকে নিয়ে খাবেন, বাবা নাইছেন, এক্ষুনি আমরা খেতে বসবো। দাদা কড়া থেকে মাকে এক টুকরো মাংস তুলে দিতে বললে এবং গরম টুকরোটা মুখে পুড়ে দিয়ে আবার তখনই তাড়াতাড়ি বার করে ফেলে বার দুই ফোঁ দিয়ে আবার মুখে পুড়ে নাচতে নাচতে চলে গেল। দাদাকে আমরা সবাই খুব ভালোবাসি। দাদা বয়সে সকলের চেয়ে বড় হলেও এখনও সকলের চেয়ে ছেলে মানুষ। ও সকলের আগে খাবে, সকলের আগে ঘুমিয়ে পড়বে, ঘুরিয়ে কথা বললে বুঝবে না, অন্ধকারে একলা ঘরে শুতে পারবে না। ওর বয়স যদিও বছর 14 হলো, কিন্তু এখনও আমাদের চেয়ে ও ছেলে মানুষ। প্রথম সন্তান বলে বাপ মায়ের বেশি আদর ওরই ওপর। আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম। বাবা সীতাকে এক পাশে ও দাদাকে আর এক পাশে নিয়ে খেতে বসেছেন। মাংসের বাটি থেকে বাবা চর্বি বেছে বেছে ফেলে দিতেই সীতা বললে, বাবা আমি খাবো। দাদা বললে, তুই সব খাস নে, আমাকে দুখানা দে সীতা। বাবা অত চর্বি ওদের খেতে দিলেন না, ওদের এক এক টুকরো দিয়ে বাকি টুকরোগুলো বিড়ালদের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। আমায় বললেন, যেহেতু গায়ের মাপটা দিস তো তোর, ওবেলা সাহেবের দর্জি আসবে, তার কাছে তোর জামা করতে দেব। সীতা বললে, আমার আর একটা জামা দরকার বাবা, তবে তুইও দিস গায়ের মাপটা, ওই সঙ্গেই দিস। মা বললেন, তার দরকার কি, তুমি তাকে বাসায় পাঠিয়ে দিও না, আমি সব দেখে শুনে দেব। আরও করবার জিনিস রয়েছে। নিতুর মোটে 2টো জামা, ওর ওভারকোটটা পুরনো হয়ে ছিঁড়ে গিয়েছে, যেমন শীত পড়েছে এবার, ওর একটা ওভারকোট করে দাও। বিকেলে মেমেরা মাকে পড়াতে এলো। সে মাইল 2 দূরে মিশনারিদের একটা আড্ডা আছে। আমি একবার মেম সাহেবের সঙ্গে সেখানে গিয়েছিলাম। সেখান থেকে খোসালড়ি চা বাগানে যে রাস্তাটা পাহাড়ের ঢালু বেয়ে নেমেছে, তারই ধারে ওদের বাংলো। অনেকগুলো লাল টালির ছোট বড় ঘর, বাঁশের জাফরির বেড়ার ঘেরা কম্পাউন্ড। এই শীতকালে অজস্র ডালিয়া ফোটে, বড় বড় ম্যাগনোলিয়া গাছ। আমাদের বাগানে ও বড় সাহেবের বাংলোতে ম্যাগনোলিয়া গাছ আছে। এরা মাকে পড়ায়, সীতাকেও পড়ায়। মিস নটন দিনাজপুরে ছিল, বেশ বাংলা বলতে পারে। নানা ধরনের ছবিওয়ালা কার্ড, লাল সবুজ রঙের ছোট ছোট ছাপানো কাগজ, তাতে অনেক মজার গল্প থাকে। দাদার পড়াশোনায় তত ঝোঁক নেই, আমি ও সীতা পড়ি। একবার একখানা বই দিয়েছিল, একটা গল্পের বই, সুবর্ণ বণিক পুত্র। এ কথায় আমি বুঝেছিলাম বণিক পুত্র সোনা দিয়ে গড়া, অর্থাৎ সোনার মতো ভালো। পাপের পর থেকেই উক্ত বণিক পুত্র কি করে ফিরে এসে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে তারই গল্প। অনেক কথা বুঝতে পারতাম না, কিন্তু বইখানা এমন ভালো লাগতো। মেয়ে মাস তো 2জন, একজনের বয়স বেশি, মায়ের চেয়েও বেশি, আরেকজনের বয়স খুব কম। অল্প বয়সী মেমটির নাম মিস নটন। একে আমার খুব ভালো লাগতো, নীল চোখ, সোনালি চুল। আমার কাছে মিস নটনের মুখ এত সুন্দর লাগতো,
বারবার ওর মুখের দিকে চাইতে ইচ্ছে করত, কিন্তু কেমন লজ্জা হতো, ভালো করে চাইতে পারতাম না। অনেক সময় সে অন্যদিকে চোখ ফিরিয়ে থাকবার সময় লুকিয়ে এক চমক দেখে নিতাম। তখনই ভয় হতো, হয়তো সীতা দেখছে, সীতা হয়তো এ নিয়ে ঠাট্টা করবে। ওরা আসতো বুধবারে ও শনিবারে, সপ্তাহের অন্য দিনগুলো যেন কাটতে চাইতো না। দিন গুনতাম, কবে বুধবার আসবে, কবে শনিবার হবে। মিস নটনের মতো সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি আমার এই 11 বছরের জীবনে। কিন্তু মাঝে মাঝে এমনই হতাশ হতে হতো। দিন গুনে গুনে বুধবার এলো, কিন্তু প্রৌঢ়া মেমটি হয়তো সেদিন এলো একা, সঙ্গে মিস নটন নেই। সারা দিনটা বিষাদ হয়ে যেত। মিস নটনের ওপর মনে মনে অভিমান হতো, অথচ কেন আজ মিস নটন এলো না সে কথা কাউকে জিজ্ঞেস করতে লজ্জা হতো। মেমেরা এক একদিন আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে শেখাতো। মা তখন থাকতেন না। আমি, সীতা ও দাদা চোখ বুঝতাম। মিস নটন ও তার সঙ্গিনী চোখ বুঝত। হে আমাদের স্বর্গস্থ পিতা সদাপ্রভু, সবাই একসঙ্গে গম্ভীর সুরে আরম্ভ করলুম। হঠাৎ চোখ চেয়ে দেখতুম সবাই চোখ বুজে আছে, কেবল সীতা চোখ খুলে একবার জিভ বার করেই আমার দিকে চেয়ে একটু দুষ্টুমির হাসি হাসলে, পরক্ষণে আবার প্রার্থনায় যোগ দিলে। সীতা ওই রকম, ও কিছু মানে না, নিজের খেয়াল খুশিতে থাকে। যাকে পছন্দ করবে খুবই পছন্দ করবে, আবার যাকে দেখতে পারবে না তার কিছুই ভালো দেখবে না। সীতার সাহসও খুব। দাদা যা করতে সাহস করে না, এমনকি আমিও যা অনেক সময় করতে ইতস্তত করি, ও তা নির্বিচারে করে। আমাদের বাংলো থেকে খানিকটা দূরে বনের মধ্যে একটা দেবস্থান আছে। পাহাড়িদের ঠাকুর থাকে। একটা বড় সরল গাছের তলায় কতকগুলো পাথর। ওরা সেখানে মুরগি বলি দেয়, ঢাক বাজায়। সবাই বলে ওখানে ভূত আছে। জায়গাটা যেমন অন্ধকার তেমনি নির্জন। একবার দাদা তর্ক তুলে বললে, আমরা কখনোই ওখানে একা যেতে পারবো না। আমি ভেবে উত্তর দেওয়ার আগেই সীতা বাংলোর বার হয়ে চলে গেল একাই। কোনো উত্তর না দিয়েই ছুট দিলে পাহাড়িদের সেই নির্জন ঠাকুরতলার দিকে। ওই রকমই ওর মেজাজ। মিস নটন সীতাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে সীতাকে সঙ্গে নিয়ে যায় ওদের মিশন বাড়িতে। ওকে ছবির বই, পুতুল, কেক, বিস্কুট কত কি দেয়। ছবি আঁকতে শেখায়, বুনতে শেখায়। এরই মধ্যে সীতা বেশ পশমের ফুল তুলতে পারে, মানুষের মুখ, কুকুর আঁকতে পারে। ওরা আমাকেও অনেক বই দিয়েছে। মথি লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচার, জোহর লিখিত সুসমাচার, সদাপ্রভুর কাহিনী, আরও অনেক সব। যিশু এক টুকরো মাছ ও আধখানা রুটিতে 1000 লোককে ভোজন করালেন। গল্পটা পড়ে একবার আমার হঠাৎ মাছ ও রুটি খাবার স্বাদ হলো। কিন্তু মাছ এখানে মেলে না। মা ভরসা দিলেন খাওয়াবেন, কিন্তু 2 মাসের মধ্যেও সেবার মাছ পাওয়া গেল না। আমার শখও ক্রমে ক্রমে উবে গেল। বাবার বন্ধু 2-1জন বাঙালি মাঝে মাঝে আমাদের এখানে এসে 2-1 দিন থাকেন। মেমেরা মাকে পড়াতে আসে, এই ব্যাপারটা তাদের মনঃপূত নয়। বাবাকে তাঁরা কেউ কেউ বলেছেন এ নিয়েও, কিন্তু বাবা বলেন ওরা আসে এই জন্যে 1 পয়সা নেন না, অথচ সীতাকে ছবি আঁকা, সেলাইয়ের কাজ শেখাচ্ছে। কি করে ওদের বলি তোমরা আর এসো না? তাছাড়া ওরা এলে মেয়েদের সময়ও ভালোই কাটে। ওদের কেউ সঙ্গী নেই, এই নির্জন চা বাগানের একপাশে পড়ে থাকে। একটা লোকের মুখ দেখতে পায় না, কথা বলবার মানুষ পায় না। ওরা যদি আসে তাতে লাভ ছাড়া ক্ষতি কি? মায়ের মনের একটা গোপন ইচ্ছা ছিল, সেটা কিন্তু পূর্ণ হয়নি। বাবা অত্যন্ত মদ খান এবং যেদিন খুব বেশি করে খেয়ে আসেন সেদিন আমাদের বাংলো ছেড়ে পালাতে হয়, নইলে সবাইকে অত্যন্ত মারধর করেন।
সে সময় তাকে আমরা জমের মতো ভয় করি, একমাত্র সীতা ছাড়া। সীতা আমাদের মতো পালায় না, চা ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে চায় না। সে বাংলোতে থাকে, বলে, মারবে বাবা? না হয় মরে যাব, তা কি হবে? রোজ এরকম ছুটোছুটি করার থেকে মরে যাওয়া ভালো। বাবার এই ব্যাপারের জন্যে আমাদের সংসারে শান্তি নেই, অথচ বাবা যখন প্রকৃতিস্থ থাকেন তখন তার মতো মানুষ খুঁজে পাওয়া ভার। এত শান্ত মেজাজ, যখন যা চাই এনে দেন, কাছে ডেকে আদর করেন, নিয়ে খেলা করেন, বেড়াতে যান। কিন্তু মদ খেলেই একেবারে বদলে গিয়ে অন্য মূর্তি ধরেন। তখন বাংলো থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর আমাদের অন্য উপায় থাকে না। মার ইচ্ছে ছিল মেয়েদের ধর্মের এই বই পড়ে যদি বাবার মতিগতি ফেরে। মেমেরা মদ্যপানের কুফলের বর্ণনাসূচক ছোট ছোট বই দিয়ে যেত। মা সেগুলো বাবার বিছানায় রেখে দিতেন। কে জানে বাবা পড়তেন কিনা। কিন্তু এই ১.৫ বৎসরের মধ্যে আমাদের মাসের মধ্যে ৩-৪ বার চা ঝোপের আড়ালে লুকোনো বন্ধ হয়নি।